হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার আবহমান কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, আবহমান কবিতার সারাংশ আলোচনা করো। কবিতাটা একটু শক্ত, কিন্তু সারাংশ যদি বুঝতে পারো তাহলে দেখবে বড় প্রশ্নের উত্তর আর কোনো সহায়িকা থেকে মুখস্থ করতে হচ্ছে না, নিজেরাই গুছিয়ে লিখতে পারবে। তবে প্রথমত জরুরি কি, কবিতাটা ভালোভাবে রিডিং পড়া। তো চলো শুরু করছি আজকের আলোচনা। আমরা এই সারাংশটা কয়েকটা ভাগে আলোচনা করব যাতে তোমাদের আরো বুঝতে বা প্রশ্নের উত্তর পরবর্তীকালে লিখতে সুবিধা হয়। প্রথমত, শিকড়ের টান ও চিরন্তন বাংলার রূপ। এই কথাটা বোঝানোর আগে আমি তোমাদের একটা বিষয় বলতে চাই। এই যে নাম আবহমান, এর মানে কি? আবহমান মানে হলো যে ঘটনাটা নিয়মিত ঘটে চলেছে, মানে যা চিরকাল ধরে হয়ে আসছে। এইরকম এমন কিছু ঘটনা যা প্রতিদিন হচ্ছে, বা প্রতিদিনের থেকেও ভালো বলা, নিয়মিতভাবে হয়ে যাচ্ছে এবং চিরকাল ধরে সেটা চলে আসছে। কবি এখানে কি দেখাচ্ছেন? কোনটাকে আবহমানের মধ্যে ফেলছেন? মানুষের জীবিকার প্রয়োজন বা উন্নত জীবনের আশায় মানুষ গ্রাম ছেড়ে শহরে যায় ঠিকই, কিন্তু শৈশবের সেই চেনা প্রকৃতি, মাটির গন্ধ আর স্মৃতি তাকে বারবার হাতছানি দেয়। অনেক বছর পরেও যখন মানুষ তার বাড়িতে ফিরে আসে, বাড়ি মানে যেখানে সে জন্মেছে বা যে জায়গাটা তার ছোটবেলার শিকড় রয়েছে, সেই স্থানে যখন সে আবার ফিরে আসে তখন সে দেখে প্রকৃতির সেই পরিচিত রূপ। অর্থাৎ যে ছোট্ট ছোট্ট জিনিসের কথা এখানে কবি উল্লেখ করেছেন, কুন্দ ফুল, দুপুরের শান্ত রোদ্দুর, ঘাস, যা হয়তো শহরে বা কোনো একটা সুন্দর চকচকে ঝাঁ চকচকে জায়গায় সম্ভব নয়, তাই গ্রামের আশেপাশে চারিদিকে যেন ভরে ভরে প্রকৃতি দিয়েছে এবং তা যেন সেই আগের মতোই অমলিন রয়ে গেছে। দ্বিতীয় বলতে পারি আমরা প্রকৃতির অপরিবর্তিত রূপ। কবিতায় লাউ মাচা, নিঝুম সন্ধ্যা, নদীর বাতাসের কথা বলা হয়েছে, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যা হয়তো সাধারণত আমাদের চোখে পড়েই না, বা তার মধ্যে আমরা কখনো কোনোদিন কেউ সৌন্দর্য খুঁজিই না, যে লাউ মাচার মধ্যে আবার কি সৌন্দর্য থাকবে। হয়তো তোমরা যারা গ্রামে থাকো অনেকেই অনেক সময় দেখো বাড়ির আশেপাশে আছে বা নিজেদের বাড়িতেও আছে, তার মধ্যে কি তোমরা কোনো সৌন্দর্য খুঁজে পাও? না, তোমরা পাওনি, কিন্তু কবি পেয়েছেন। তাই তিনি তার কবিতায় এটাকে মেনশনও করছেন যে এই যে নিঝুম সন্ধ্যা, আমাদের কলকাতা শহর বা অন্যান্য যে কোনো শহরে কিন্তু আর সন্ধ্যা নামে না। অর্থাৎ সন্ধ্যা নামে না বলতে এত আলো, এত চারিদিকে গাড়ির আওয়াজ, কোথাও কোনো শান্তি নেই, সব সময় যেন মানুষ চিৎকার করছে, ছুটছে, কোলাহল হচ্ছে। কিন্তু গ্রামে কিন্তু তা নয়। সব গ্রামের কথা বলছি না, যেগুলো এখনো প্রকৃতির মাঝে একদম রয়েছে, এখনো সেইভাবে যাকে বলে সোকল্ড আধুনিকতার ছোঁয়া পায়নি, সেখানে কিন্তু একইভাবে সন্ধ্যা নামে। অপূর্ব স্নিগ্ধ সন্ধ্যা, মানুষ আনন্দে আড্ডা মারে, গল্প করে সন্ধেবেলা নদীর ধারে হাওয়া খেতে খেতে। ছোট ছোট গাছ, ফুল, এই সমস্ত কিছুই যেন মানুষকে আরো সম্পৃক্ত করে। মানুষ সময়ের সাথে বদলে যায়, আস্তে আস্তে শিশু থেকে বৃদ্ধ হয়, কিন্তু গ্রাম বাংলার এই চিরাচরিত রূপের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখানে নোটে গাছটি বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না। মুড়িয়ে যাওয়া মানে মৃতপ্রায় বা আর কখনো পুনরুজ্জীবিত হবে না এমন অবস্থায় চলে যাওয়া। অর্থাৎ রূপকথার গল্পের মতো গ্রাম বাংলার ঐতিহ্য ও মায়া চিরকাল যেন অম্লান থাকে। বাকি আলোচনায় তো অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 9-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অনেক সাবজেক্ট আর তার মোটা সহায়িকা। দেখেই মনে হয় আমার দ্বারা হবে না বাবা, কি পড়বো কি বাদ দেবো, এসব ভাবার চাইতে না পড়াই ভালো, এবং যার ফল পরীক্ষায় খারাপ রেজাল্ট। তো আমরা চাই না এই ঘটনা বারবার রিপিট হোক, তাই wpporashona.com তোমাদের সমস্যার সমাধানে নিয়ে এসেছে এক নজরের শর্ট নোটস টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ।
কেন এক নজরে শর্ট নোটস? দেখো, টিচাররা তো আমাদের নোটস লেখান, কিন্তু আমরা যেটা তৈরি করেছি এটা আরও সংক্ষিপ্ত আকারে, মাত্র 30 পাতায় গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, মাত্র 30 পাতায়। তাহলে এইটুকু যদি ভালোভাবে পড়তে পারো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো থেকে পরীক্ষায় মূলত প্রশ্ন আসে, সেই লাইন্সগুলোকেই আমরা এখানে একত্রিত করেছি। তাহলে তুমি যদি এগুলো ভালো করে পড়ে ফেলো, সেটা সংক্ষিপ্ত দিক বা অতি সংক্ষিপ্ত বা বড় প্রশ্ন, তুমি সব কিছুরই উত্তর গুছিয়ে নিজেই লিখতে পারবে। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণী টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যেটা কিনতে চাইছো সেই ইবুকগুলোর নাম লিখে পাঠাও। যদি এই 4টেই কেনো, মানে এই হোল সেটটা কেনো, সেক্ষেত্রে থাকছে তোমাদের জন্য একটা আকর্ষণীয় অফার। আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ করবে, সেখানে পেমেন্ট লিঙ্ক পাঠাবে। সেই পেমেন্ট পেজে তোমরা যদি পেমেন্ট করো, তবেই তোমরা এই ইবুকগুলো 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আরও যদি কিছু জানতে চাও, তবে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। পরের অংশে আমরা আলোচনা করছি আধুনিক মানুষের দীর্ঘশ্বাস ও ফিরে আসা। শহরবাসী মানুষ যখন ক্লান্ত হয়ে শান্তি খোঁজে, তখন তার মন কিন্তু সেই পরিচিত উঠোন বা মাচার তলায় শীতল ছায়া পেতেই ব্যাকুল হয়ে ওঠে। আমরা দেখবে যারা শহরে থাকি বা আশেপাশে যারা তুমি দেখছো, প্রত্যেকেরই কিন্তু ছোট থেকে যখন তোমরা বড় হচ্ছ, ঘুরতে আমরা কোথায় যাই? প্রকৃতির মাঝে, তাই তো? অর্থাৎ যেখানে প্রকৃতি এখনো বেঁচে আছে। শহর অঞ্চলে তো আর আমরা বাঁচিয়ে রাখিনি, চারিপাশ থেকে গাছ কেটে দিয়েছি, পুকুর বুঝিয়ে দিয়েছি, নদী নালাগুলো অত্যন্ত নোংরা অবস্থায় রয়েছে, তাহলে আর প্রকৃতি কোথায়? আর আকাশ তো অন্ধকারভাবে আমরা কোনোদিন দেখতেই পাই না। চারপাশে এত বিল্ডিং, এত বড় বড় শপিং মল, তার আলো, স্বাভাবিকভাবেই অন্ধকার রাত আর আসে না। যে সমস্ত মানুষ তাই শহর অঞ্চলে থাকে, তারা কিন্তু নিজেদের ভ্যাকেশন বা সামান্য সময় যদি একটু ছুটি পায়, তখন সে কোথায় ঘুরতে যায়? দেখবে সকলেই কিন্তু প্রকৃতি খুঁজতে যাচ্ছে। সেই রাজ্যে হতে পারে, রাজ্যের বাইরে হতে পারে, কোনো বিদেশ হতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেই প্রকৃতি। আসলে আমরা প্রকৃতি মায়েরই সন্তান। নিজেদের কাজের জন্য, কর্মজীবনের ব্যস্ততার জন্য হয়তো সেই প্রকৃতির মাঠ থেকে সরে এসে বাধ্য হয়েই কিছুটা এই সমস্ত শহর অঞ্চলে থাকি এত পলিউশনের মধ্যে, কিন্তু আসলে কিন্তু আমাদের নারী সেই প্রকৃতির মাঝেই বাঁধা আছে। তাই কিন্তু আমরা সব সময় সুযোগ পেলেই শান্তির খোঁজ করি এই সমস্ত নিভৃত গ্রাম বা যেখানে প্রকৃতি আজও শান্তিতে রয়েছে সেই সমস্ত স্থানে। অন্ধকার নামলে যেখানে তারার আলোয় আকাশ ভরে যায়, তখন সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষ তার নিজের শিকড়ের টান অনুভব করে। তখন কিন্তু মানুষ বুঝতে পারে, ধরো দীঘার সমুদ্রের ধারে কালো জলের দিকে তাকিয়ে, যেখানটা আধুনিকরণ হয়েছে আমি সেখানটা বলছি না, আমি সমুদ্রের কথা বলছি, তার তো আর আধুনিকীকরণ সম্ভব নয়। সমুদ্রের সেই কালো জলের দিকে তাকিয়ে কিন্তু সত্যিই মনে হয় আমরা কোথা থেকে এসেছি। আমরা কিন্তু এই প্রকৃতি মায়েরই অংশ। যতই অস্বীকার করি না কেন, আমরা কিন্তু সেই নারীর টান উপেক্ষা করতে পারি না। চিরস্থায়ী শান্তি ও মমত্ববোধ। কবিতায় বাংলার গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশের বর্ণনা তো রয়েছে। কবির মতে যেখানে যন্ত্রণা আছে, সেখানেই আবার শান্তির প্রলেপ দিতে প্রকৃতি অপেক্ষা করে আছে। রোদ ঝড় বৃষ্টি বয়ে গেলেও বাংলার এই সহজ সরল জীবনযাত্রা পরিবর্তনশীল নয়। গ্রাম্য মায়ার যেন কোনো শেষ নেই। তাই উপসংহারে আমরা বলতে পারি, আবহমান কবিতাটি মানুষের হারানো স্মৃতির রোমন্থন এবং নিজের শিকড়কে ভুলে না যাওয়ার একটা দলিল মতন। যেখানে প্রকৃতি এখানে কেবল পটভূমি নয়, বরং তা মানুষের কাছে যেন একটা চিরকালের আশ্রয়। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর যারা এই কবিতার আরও প্রশ্ন উত্তর পড়তে চাইছো, তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইটে চলে যাও। সেখানে দেখবে আমাদের www.porashona.com এর লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে, সেটাতে ক্লিক করে পৌঁছে যেতে পারো আমাদের ওয়েবসাইটে। আর ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্ব এবং অধ্যায়ের লিঙ্ক। তোমরা যদি সেগুলো না শুনে থাকো, তাহলে প্লিজ সেগুলোই ক্লিক করে শুনে ফেলতে পারো। আজকের মতো তো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।